আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসটিভি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প অপরিচিতা অর্থাৎ গদ্য অংশ থেকে আমরা আজকে একটি নোট দিব তোমাদেরকে। নোটটা তোমরা নোট করে রাখবে, খাতায় তুলে রাখবে এবং অবশ্যই কাজে দেবে। এখানে আমরা মূল ভাব, এই অপরিচিতা গল্পে মূল ভাবটা কি আসলে সেটা আজকে আলোচনা করব। তো শুরুতেই আমরা কবি পরিচিতি সংক্ষেপে জেনে নেই। তো কবি পরিচিতি: রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1941 সালে। তিনি 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেন এবং 1941 সালের 7 আগস্ট মৃত্যুবরণ করেন। ওকে, এখন 16 বছর, আচ্ছা এটা কালারটা আমরা লাল করে দিই যাতে হাইলাইট হলে দেখা যাবে। এবং এটা 16 বছরে প্রথম ছোট গল্প তিনি ভিখারিনী লিখে আত্মপ্রকাশ করেন। কত বছর বয়সে? 16 বছর বয়সে তিনি ছোট গল্প ভিখারিনী লিখে আত্মপ্রকাশ করেন। তার অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের 95টি ছোট গল্প আছে, তিনি 95টি ছোট গল্প লিখেছেন। এখন আমরা মূলভাবে যাব, যেটা আজকের আলোচ্য বিষয়। তোমরা নোট করে রাখবা, এই নোট থেকেই তোমরা গ এর অ্যান্সার, ঘ এর অ্যান্সার কিংবা খতেও এসে থাকে কোনো দিক নির্দেশনা আসতে পারে বা কারো চরিত্র নিয়ে বা উক্তি নিয়ে, মানে বুঝতে পারবে জিনিসটা, তোমরা বিষয়টা বুঝতে পারবে। মনোযোগ সহকারে শুনবে এবং লিখে রাখবে। আশা করি ভিডিও দেখলে যতটুকু মনে না থাকে মানুষের, লিখলে তার অনেক গুণ বেড়ে যায়। তুমি যদি ভিডিও দেখো এবং মনোযোগ দাও এবং তুমি যদি সাথে সাথে লিখে রাখো, তোমার স্মৃতিশক্তিতে সেটা আরও সময়ব্যাপী থাকবে। তো মূল ভাব এখানে শুরুতেই আমরা এটা ডিলিট করে দিই। শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে, অমানবিক যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ। এখানে নারী পুরুষ বলতে বুঝেছে কল্যাণী, তারপরে হচ্ছে তার বাবা শম্ভুনাথ সেন, তারা যে একটা বিরুদ্ধ করেছিল, ঠিক আছে, সামাজিক যেই যৌতুক প্রথা ছিল তার বিরুদ্ধ করেছে। এবং এইটার সার অংশ, ঠিক আছে, মূল মানে বিষয়ের ইম্পর্টেন্ট যেটা হবে এখন সার অংশ, এই গল্পের সার অংশ। গল্পের কেন্দ্রীয় চরিত্র অনুপম, ব্যক্তিত্বহীন। খুবই ইম্পর্টেন্ট একটি বাক্য, এটি এমসিকিউতে এসে থাকে প্রায়, বা জ্ঞানমূলক প্রশ্নে এসে থাকে যে গল্পের কেন্দ্রীয় চরিত্র অনুপম ড্যাশ কি বা কিরূপ, ব্যক্তিত্বহীন বা কেমন ছিল বলতে পারে। গল্পের কেন্দ্রীয় চরিত্র কে ছিল বা অনুপম একভাবে হতে পারে, আবার হতে পারে গল্পের কেন্দ্রীয় চরিত্র অনুপম কেমন ছিল বা কিরূপ ছিল, ব্যক্তিত্বহীন ছিল। এরপরে মামা এবং মায়ের কথার অবাধ্য হবার সাহস তার মধ্যে নেই। কার? অনুপমের। তারই সাথে বিয়ের আয়োজন হয় কল্যাণীর। বিয়েতে যৌতুক দেওয়ার কথা হয় বরপক্ষ মামা এবং কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের সাথে। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের সাথে কার? অনুপমের মামার সাথে কথা হয় যৌতুকের বিষয়ে। কিন্তু মামা সেই যৌতুকের গহনা শেকরা দিয়ে যাচাই করে হীন মানসিকতার যে পরিচয় দিয়েছেন মূলত এই কারণে মেয়ের বাবা শম্ভুনাথ সেন অপমানিত হয়ে মেয়ের বিয়ে ভেঙে দেন। তাহলে কি বোঝা গেল যে এত হীন মানসিকতা ছিল অনুপমের মামার। এই যে হীন মানসিকতা, মনে রাখবে, এত হীন মানসিকতার মানে ব্যক্তি ছিল তিনি। যৌতুক তো চেয়েছে এবং বিয়ের দিন আবার শেকরা নিয়ে গিয়েছে যে গয়নাতে
কতটুক খাদ মেশানো আছে, আদৌ কি গয়না সম্পূর্ণ মানে 100% সোনার, সেটা পরীক্ষা করার জন্য তিনি কি শেখরা নিয়ে গেছেন, যে গণনা পরীক্ষা করেন, তাকে শেখরা বলা হয়। মানে এত নীচ হীন মানসিকতার মানুষ, ব্যক্তিত্ব কে অনুপমের মামা। এখন যৌতুকের নেতিবাচক প্রভাব সমাজকে কিভাবে প্রভাবিত করে, যৌতুকের নেতিবাচক অর্থাৎ যৌতুকের খারাপ দিকটি সমাজকে কিভাবে প্রভাবিত করে তা এখানে দেখানো হয়েছে। কোথায়? অনুপম এই গল্পে দেখানো হয়েছে। অন্যদিকে কল্যাণী স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এক নারী। যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেলে নারী শিক্ষার ব্রত, নারী শিক্ষার ব্রত অর্থাৎ সে একটা ব্রত, মানুষ যেমন কথা দেয় তাও একটা, সে একটা মানে ব্রত পালন করছে, নারী শিক্ষার ব্রত নিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করেন। নারী শিক্ষার ব্রত যারা করে তারা দেশ সেবায় নিয়োজিত থাকে, তাদের আসলে নিজ সংসার থাকে না এবং জীবনে বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। তিনি মানব সেবায় নিয়োজিত হন এবং সিদ্ধান্ত নেন যে তিনি আর কখনো বিয়ে করবেন না। কে? কল্যাণী। যৌতুক প্রথার বিরুদ্ধে মেয়ে এবং বাবার সম্মিলিত প্রতিবাদী এই গল্পের মূল আকর্ষণ। অর্থাৎ এখানে প্রতিবাদী মেয়েকে কল্যাণী এবং তার পিতা শম্ভুনাথ সেন, তাদের এই গল্পের মূল আকর্ষণই হলো তাদের এই দুইজনকে নিয়ে। কিন্তু মূল কেন্দ্রীয় চরিত্রকে অনুপম, তাকে দিয়ে আর কি শুরু আর কি বিষয়টা। একদিকে শম্ভুনাথ সেনের বলিষ্ঠ প্রতিরোধ, অন্যদিকে দেশ চেতনার ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ঘটেছে। অনুপমের মামার অমানবিক আচরণ এবং যৌতুকের প্রতি লোভের দিকটিও গল্পে সুন্দরভাবে ফুটে উঠেছে। আচরণ কাজে এ কথায় নারী পুরুষের সমান অধিকারের প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শন গল্পের আরেকটি শিক্ষণীয় বিষয়। বুঝতে পারলে? নোট করবে, নোট করলে তোমরা জিনিসগুলো বারবার পড়লে তোমাদের ভালো মনে থাকবে এবং ওয়ার্ডগুলো মনে পড়বে। অনুপম ব্যক্তিত্বহীন চরিত্র, এখানে কিছু চরিত্র উল্লেখ করা আছে যে এখানে অনুপম। আচ্ছা, আমরা এখানে বিষয়টা যেমন আলাদা, কালারটা চেঞ্জ, সব তো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, বাকিগুলো ডিলিট করে দিই, সিলেক্ট অল। এখন এখানে দেখতে পাচ্ছি অনুপম কি ব্যক্তিত্বহীন চরিত্র, উচ্চ শিক্ষিত। এখানে অনুপম কিন্তু উচ্চ শিক্ষিত, কিন্তু তার চরিত্র কেমন? ব্যক্তিত্বহীন, মানে নিজের কোনো স্বাধীনতা মানে বুঝে না, বোকা টাইপের, বুঝলেও সে বলে না। এখন কল্যাণী কি? স্বতন্ত্র বৈশিষ্ট্য, দেশ সেবায় আত্মনিয়োগ। এখন শম্ভুনাথ সেন কল্যাণীর পিতা, ব্যক্তিত্ববান, যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ, তিনি কিন্তু যৌতুকের বিরুদ্ধেই প্রতিবাদ করেন। এখানে মামা, শম্ভুনাথ সেনের মামা, যৌতুক লোভী মানসিকতা, হীন আচরণ। সামাজিক পটভূমি আসলে কি পটভূমি তুলে ধরেছে, সমাজের কোন দিকটা তুলে ধরেছে, এটাই এখানে কি তুলে ধরেছে? অমানবিক যৌতুক প্রথা তুলে ধরা হয়েছে। এই ছিল হচ্ছে মূল কথাগুলো এই। এখন আমরা এখানে 10টা জ্ঞানমূলক দেখব, যেহেতু আমরা মূল ভাব বা সারাংশ পড়েছি। সারাংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 10টি জ্ঞানমূলক। প্রথম, অনুপম ও মামার বয়সের ব্যবধান কত? এখানে লক্ষ্য করো, মামা অনুপমের থেকে 6 বছরের বড়।
বলছে কি অনুপম ও মামার বয়সের ব্যবধান কত? মামা অনুপম থেকে 6 বছরের বড়। আবার প্রশ্ন কিন্তু আরেকভাবে আসতে পারে, বুঝো জিনিসটা বুঝো। অনুপমের বয়স ছিল কত? 27 বছর, বর্তমান বয়স কিন্তু 27 বছর। আর তাহলে যদি তার মামার বয়স জিজ্ঞাসা করে, বইতে কিন্তু তার মামার বয়স নির্দিষ্ট করে দেওয়া নাই, বলতে পারে যেহেতু 6 বছরের বড়, তাহলে 27-এর সাথে যদি 6 যোগ করি তাহলে আমরা রেজাল্ট কত পাবো? তার রেজাল্ট পাবো হচ্ছে 33। তাহলে বয়স কত? 33। এখন অনুপমের বাবা ছিলেন কি? উকিল। উকিল ওকালতি করতেন কে? অনুপমের বাবা। কল্যাণীর বাবা ছিলেন ডাক্তার। শম্ভুনাথ সেন ডাক্তার ছিলেন। এবার 3 নম্বর, অনুপমের পিস্তুত ভাইয়ের নাম বিনু দাদা। পিস্তুত ভাই নাম কি? বিনু দাদা। আসর জমাইতে অদ্বিতীয়। অনুপমের বন্ধু হরিশ। মূলত এই হরিশই কিন্তু অনুপমের প্রথম আর কি বিয়ে করার কথাটা বলা হয়েছে। তার মনের মধ্যে যে মানে বিয়ে করার শখটা জাগিয়েছে কে? তার বন্ধু অনুপম। সে হাস্যরস অনেক তামাশা করতে পারে, এই জন্য আসর জমাইতে অদ্বিতীয়, মানে দ্বিতীয় না, সেই প্রথম আসর জমাইতে। 5 নম্বর, অনুপমের মাথা ছোট হবার কারণ। মানে অনুপমের মাথা ছোট হওয়ার কারণ, ছোট বলতে কিন্তু মানে এটা বাক্যটার সেন্টেন্সটা বোঝো, হ্যাঁ বাক্যটা আগে বোঝো। অনুপমের মাথা হেড, ও সরি হেড ছোট বলে ফেলেছি না। আচ্ছা হেড আর ছোট, এখানে ছোট মানে বোঝান যায়, এটা যদি আর কি বাক্য হিসেবে বোঝায়। অনুপমের মাথা হেড হবার কারণ, অনুপমের মাথা হেড হয় অর্থাৎ নিচু হয়, মানে ছোট হয়, যেটা আমি শুরুতে বলছিলাম, ঠিক আছে, সেটাও বলা যায়। লজ্জায় মামার কল্যাণীর গহনা পরীক্ষা করার পর, অর্থাৎ ওই যে গিয়েছিল বিয়ে বিয়ে বাড়ির যখন বিয়ে হয়েছিল কল্যাণীর, যখন মানে বর পক্ষ গেল, সেকরা নিয়ে গেছিল অনুপমের মামা গয়না পরীক্ষা করার জন্য। সে সময় মানে পরীক্ষা করার পর অনুপমের মাথা হেট হয়ে যায়, হ্যাঁ, বা ছোট হয়ে যায়, ছোট বলতে নিচু হয়ে যায়, এমন হেড বলতে নিচু বুঝিয়েছে, লজ্জায় নিচু হয়ে যায় এমন কিছু। 6 নম্বর, কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? দেশের প্রতি দায়বদ্ধতা, এটা ক্ষতেও এসে থাকে। ক্ষতে আসলে এটুকুই, আর ক্ষতে আসলে তোমরা অবশ্যই বই পড়বে, ঠিক আছে, বই মাস্ট পড়তে হবে। তোমরা যাই করো না কেন, কোচিং করো, অন্য মানুষের ভিডিও দেখো, মাস্ট তোমার বই পড়তেই হবে। মানে বই না পড়লে তুমি একটা, মনে করো তুমি একটা টিচারের কাছে দেখতেছো, বা তুমি অফলাইনে হোক কিংবা অনলাইনে, তুমি ধরো এই অপরিচিতা গল্পটারই প্রেজেন্টেশন দেখতেছো, তো প্রেজেন্টেশনে তো তিনি অবশ্যই ভালো করে দেখাবে, কিন্তু তোমার যদি গল্পটা পুনরায় মানে পূর্বে পড়া থাকে, তাহলে তোমার কি হবে? সে যে প্রেজেন্টেশনটা করছে, সে একটা জিনিস বলার সাথে সাথে যদি তোমার ব্রেইনে, সে নিউরলে সেই শব্দ গচ্ছিত বাক্যগুলো, শব্দগুলো, ধ্বনিগুলো থাকে, তাহলে তোমার মনে করতে সুবিধা হবে। ওই জন্য বই পড়তে হবে এবং লিখতে হবে বেশি করে। কারণ অনেক সময় আমাদের অনেকের অভ্যাস থাকে, পড়ে যাই মনে থাকে না, ওই লিখলে একটা ওয়ার্ডের পরে ফোকাস যায়, একটা বর্ণ অক্ষর প্রত্যেকটা বাক্যের উপরে ফোকাস যায়, এই জন্য আমাদের বেশি মনে থাকে লিখলে, কিন্তু লিখতে আমাদের অনেক অলসতামি লাগে, বিরক্তকর লাগে একভাবে মানে বলতে গেলে। 7 নম্বর, কল্যাণীকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়েছিল? এই যে কল্যাণীকে আশীর্বাদ করতে পাঠানো হয়েছিল বিনু দাদা। বিনু দাদা কে? অনুপমের পিস্তুত কি ভাই। অনুপমকে পণ্ডিত মশাই তুলনা করতেন, অর্থাৎ পণ্ডিত মশাইরা অনুপমকে মানে ঠাট্টা করে তুলনা করে আর কি বলতেন, হ্যাঁ, শিমুল ফুল আর ফল মাকাল ফল, এই দুইটা জিনিসের সাথে তুলনা করে বলতেন, শিমুল ফুল মাকাল ফল।
9 নম্বর, গজাননের ছোট ভাই বলা হয়েছে অনুপমকে। গজানন বলতে এখানে একটা হিন্দুদের কাহিনী আর কি বোঝানো হয়েছে। 10 নম্বর, অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়েছিল মাসিক সবুজপত্র। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এমসিকিউ বলো আর জ্ঞানমূলক প্রশ্ন বলো, খুবই ইম্পর্টেন্ট। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়েছিল মাসিক সবুজপত্র পত্রিকায় কত সালে? 1914 সালে। এই 1914 সালের এক পূর্বের বছর 1913 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি পুরস্কার পেয়েছে। দ্বিতীয় পর্বে বিলাসী দেখবো আমরা। এখানে দেখতে পাচ্ছেন বিলাসী। এই পর্ব এই পর্যন্তই, 16 মিনিট হয়ে গেছে আমাদের। তার আগে আপনাদের, যেহেতু আপনাদের আর এটা লিখলে সুবিধা হয়, সেহেতু কি রিমুভ করা হচ্ছে না কেন? রিফ্রেশ। যেহেতু কি অবস্থা, এটা রিমুভ হচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক, আমি চেয়েছিলাম আচ্ছা, নতুন করে দেখাই। এই অপরিচিতা, হ্যাঁ দেখাচ্ছি, মানে স্টপ করে করে নোট করেন, সুবিধা হবে। হ্যাঁ, আমি স্ক্রল করে যাই, আস্তে আস্তে স্ক্রল করেছি, ঠিক আছে? নোট করতে যাতে সুবিধা হয়, নোট করে রাখবেন মূল ভাব, মূল কথাগুলো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে বোর্ডে প্রতিবারই প্রশ্ন আসে, এবারও আসবে। 25 বলেন, 26 বলেন, যতদিন অপরিচিতা সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, মাস্ট এখান থেকে আসবে। কারণ এখানে মনে করেন সমাজে একটা যৌতুক প্রথা, যেটা নিয়ে থাকবে, সবসময় থাকবে, সেটা থাকবেই মাস্ট। যৌতুক প্রথা থাকুক বা না থাকুক, কিন্তু গল্পটা থাকবে। ওকে, ধন্যবাদ, এই পর্যন্তই। সকলকে আসসালামু আলাইকুম।